ক্লাস 10 পিটুইটারি গ্ল্যান্ড এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত বিভিন্ন হরমোন আজকের ক্লাসে আমি বলছি। মস্তিষ্কের মূল দেশে বেস বা পাদদেশে পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক যদি এইভাবে বোঝানো যেতে পারে, তাহলে এই বৃন্ত বা স্টকের মতন অংশটা দিয়ে আমরা সাধারণত পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান, পিটুইটারি গ্রন্থির অবস্থান সুনির্দিষ্ট করি। হাইপোথ্যালামাসের সঙ্গে তো পিটুইটারির কানেকশানটা আগের দুটো টিউটোরিয়াল ক্লাসে আমি বলেছি, আরেকবার দেখে নাও। এটা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি একটা হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে যুক্ত। বোঝাই যাচ্ছে পিটুইটারির সঙ্গে হাইপোথ্যালামাসের কানেকশান। পিটুইটারির দুটো খণ্ড, এটা ফ্রন্ট, এটা ব্যাক। অগ্রখণ্ডকে দেখে বোঝা যাচ্ছে যে অগ্রখণ্ডটা আয়তনে একটু বড় পশ্চাৎ খণ্ডের তুলনায়। অগ্রখণ্ডকে আমি অ্যান্টেরিয়র লোব লিখে দিচ্ছি, আর পশ্চাৎ অংশটা পোস্টেরিয়র লোব হবে। এবার হাইপোথ্যালামাসের মধ্যে যে নিউরোসেক্রেটরি কোষ থাকে, সেখানে তো নিউরন থাকবেই। নিউরোসেক্রেটরি কোষ মানে নিউরন। একটা নিউরনকে আমি ড্র করছি। এই হলো নিউরনের কোষ দেহ, আর এই হলো নিউরনের এই স্নায়ুকোষটা অ্যাকশন। পিটুইটারির যে পশ্চাৎ অংশটা পোস্টেরিয়র লোব, এই পোস্টেরিয়র লোবের গঠন যদি আমরা দেখি, তাহলে দেখি যে এটা স্নায়ুকলা দিয়ে তৈরি। সেই জন্য এই পোস্টেরিয়র লোবকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস, নিউরো মানে স্নায়ু, স্নায়ু রিলেটেড, স্নায়ু সংক্রান্ত। আর হাইপোফাইসিস তো পিটুইটারির কারেক্ট নাম, তাই না? পিটুইটারির একটা ঠিকঠাক নাম বা বিজ্ঞানসম্মত বলা যেতে পারে না, একটা পিটুইটারির একটা অন্য নাম হচ্ছে হাইপোফাইসিস। আর পশ্চাৎ অংশ যেহেতু স্নায়ুকলা দিয়ে তৈরি, সেজন্য পিটুইটারির পশ্চাৎ অংশটাকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। এই পর্যন্ত বোঝা গেল? ওকে। পিটুইটারির পোস্টেরিয়র লোবটা, অর্থাৎ এই পশ্চাৎ অংশটা যেরকম স্নায়ুকলা দিয়ে তৈরি বলে এর নাম হলো নিউরোহাইপোফাইসিস, তেমনি এই অ্যান্টেরিয়র লোবটাও যে জিনিসটি দিয়ে তৈরি সেই অনুসারে তার নাম হয়েছে। যেহেতু এটা গ্রন্থি কলা দিয়ে তৈরি, গ্রন্থি কোষ দিয়ে তৈরি, গ্ল্যান্ডিউলার টিস্যু দিয়ে তৈরি। কেমন? আর গ্ল্যান্ডিউলার কথাটির অর্থ হচ্ছে অ্যাডিনো, সেই জন্য অ্যাডিনোহাইপোফাইসিস হচ্ছে পিটুইটারি অগ্রখণ্ডের একটা সৌখিন নাম। অ্যাডিনোহাইপোফাইসিস এবং নিউরোহাইপোফাইসিস। বোঝা গেল? তাহলে স্নায়ুকলা দিয়ে তৈরি বা স্নায়ুকোষ দিয়ে তৈরি, আর এটা গ্রন্থিযুক্ত কোষ দিয়ে তৈরি বা গ্রন্থিকলা দিয়ে তৈরি হলো ফ্রন্টের দিকটা বা অ্যান্টেরিয়র লুকটা বা সম্মুখ অংশটা। এবার হাইপোথ্যালামাসের মধ্যে যে নিউরন রয়েছে, সেই নিউরনের কাজ কি? হাইপোথ্যালামাসের মধ্যে যে নিউরনের যে লম্বা অ্যাকশনটা দেখতে পাচ্ছ, এই লম্বা অ্যাকশনটা কাজ আন্দাজ করা যেতে পারে যে কিছু একটা পরিবহন করে নিয়ে আসা এখান থেকে, তাই তো? তাহলে নিউরোসেক্রেটারি যে প্রোডাক্টগুলোর বা হরমোনগুলোর এখানে নিউরোসিক্রেশন হবে, এইখানে যে জিনিসগুলোর ক্ষরণ হবে, সেটা কিন্তু অ্যাকশন পরিবহন করে নিয়ে এসে এই পিটুইটারির পশ্চাৎ অংশকে দেবে। তাহলে এখান থেকে ক্ষরণকারী ভেসিকেল থাকবে এবং এই কোষটা ক্ষরণ করে এসে কিন্তু সেই নিউরোসিক্রেশনগুলো পিটুইটারির পশ্চাৎ অংশে এখানে সঞ্চিত হবে। আচ্ছা, পস্টেরিয়র লোবে এই পশ্চাৎ অংশের এই জায়গাটায় যেখানে নিউরোসিক্রেশনগুলো এসে সঞ্চিত হলো বা ক্ষরিত হলো, এখানে কিন্তু খুব ভালো একটা আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই থাকে। রক্ত সংবহন এর জন্য
ভালো ব্যবস্থা থাকে। কি ব্যবস্থা? এখানে আর্টারি থাকে, তো ক্যাপিলারি থাকবে, বোঝা যাচ্ছে এটা? তাহলে যখন নিউরোসিক্রেশনগুলো এখানে আসবে অ্যাকশনের শেষ প্রান্তে, আসবার পর সেগুলো বাইরে বেরোবে, অর্থাৎ পোস্টেরিয়র লোবের মধ্যে বাইরে বেরোবে নিউরোসিক্রেশনগুলো বা অন্তঃক্ষরা হরমোনরা, তখন কিন্তু এই ব্লাড সাপ্লাইয়ের জন্য, মানে এখানে যে জালক থাকে তার জন্য কিন্তু এটা সিস্টেমিক সংবহনের মাধ্যমে তাড়াতাড়ি ব্লাডে চলে যেতে পারবে। জালক থাকছে কেমন? তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ভালোভাবে সিস্টেমিক সংবহনের মাধ্যমে কিন্তু রক্তে যাবে এবং তারপরে সারা দিয়ে ছড়িয়ে পড়বে। তাহলে হাইপোথ্যালামাসে অবস্থিত যে 10,000 কিংবা তার বেশি নিউরন থাকে, সাধারণত 10,000 নিউরন, সেই নিউরনের কাজ বুঝতে পারলে এক্ষেত্রে নিউরোসিক্রেশন করে সেটাকে নিয়ে আসা পশ্চাৎ পিটুইটারিতে, এবং সেখানে ক্ষরণ করবার পর সেটা খুব ভালো একটা সিস্টেমিক সংবহনের জন্য জালক থাকে, সেই সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্তে এবং তারপরে বডিতে পৌঁছে দেওয়া, এটা হলো নিউরনগুলোর কাজ। আচ্ছা, এবার দেখা যাক পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে কী কী হরমোন ক্ষরিত হয়। দেখো, দুটো হরমোনের নাম আমি লিখেছি পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন একটা, আরেকটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই দুটো হরমোন ক্ষরিত হয়। অক্সিটোসিনের যে রিলিজ হবে সেটা স্টিমুলেট কী দিয়ে হয়? যখন লেবারের সময়, অর্থাৎ প্রসবের সময় ইউটেরাইন মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে অক্সিটোসিন, যাতে ডেলিভারি, চাইল্ড বার্থ যাতে সুবিধাজনক হয়। আর এটা কিন্তু অক্সিটোসিন কিন্তু দুগ্ধ ক্ষরণের পরিমাণও বাড়ায়, মিল্ক সিক্রেশনের পরিমাণও কিন্তু অক্সিটোসিন বাড়িয়ে দেয়। আচ্ছা, আর এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা কি করে? এই এডিএইচ হরমোন ইউরিনের পরিমাণটাকে কমিয়ে দেয় এবং ঘামের পরিমাণটাকেও কমিয়ে দেয় শরীরে, ঠিক আছে? ইউরিনের পরিমাণ কমায়, সোয়েটের পরিমাণ কমায়, মূত্রের পরিমাণ কমায় এবং ঘামের পরিমাণ কমায়, এবং তার ফলে এ কী করে? এর কাজ হচ্ছে, এর প্রধান কাজ হচ্ছে এর জল সংরক্ষণ করে। তাহলে এডিএইচ এর কাজই হচ্ছে জল সংরক্ষণ করা, ওয়াটার কনজার্ভ করা বাই ডিক্রিজিং ইউরিন অ্যান্ড ডিক্রিজিং সোয়েট। তার মানে মূত্রের পরিমাণ কমিয়ে দেওয়া এবং ঘামের ঘর্ম নিঃসরণের পরিমাণ কমিয়ে দিয়ে এ কিন্তু জলকে সংরক্ষণ করে বডিতে। যখন এটা এডিএইচ হরমোন আবিষ্কৃত হয়েছিল তখন এর নাম ছিল ভ্যাসোপ্রেসিন। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে, যখন তোমরা বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ পড়েছো তখন কিন্তু তোমরা এডিএইচ হরমোনের উল্লেখ পেয়েছো সেখানে, যে এডিএইচ হরমোন কীভাবে জলকে পুনঃশোষণ করে বৃক্কীয় নালিকায়, সংগ্রাহী নালিকায়, যাতে ইউরিনের পরিমাণটা কমে যায়, ঠিক আছে? একে ভেসোপ্রেসিন নামেও আমরা জানি। ভেসোপ্রেসিন কথাটা এসছে ভেসোকনস্ট্রিকশন থেকে। ভেসোকনস্ট্রিক্ট ব্লাড ভেসেল মানে ধরো ধমনী, শিরা, এগুলোকে ব্যাসটাকে কমিয়ে দেয়, রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, সেই জন্য সেই ভেসোকনস্ট্রিক্ট করে বলে এর নামটা এসছে কিন্তু ভেসোপ্রেসিন। কিন্তু তোমরা সেটা না ভেবে কিন্তু শুধুমাত্র তোমরা এই যে জল মানে জলকে যে ধরে রাখা, ইউরিনের পরিমাণ কমিয়ে দেওয়া, এই কাজটার কথাই এডিএইচের মূল কাজ হিসেবে পড়বে, ঠিক আছে? এবারে আমরা অ্যাডিনোহাইপোফাইসিসের কথায় আসব। অ্যাডিনোহাইপোফাইসিস অর্থাৎ পিটুইটারির সম্মুখ ভাগ, অ্যান্টেরিয়ার লোব, পিটুইটারির সম্মুখ অংশ, অগ্রখণ্ড কী কী হরমোন ক্ষরণ করে সেটা আমরা দেখব। বলতে গেলে এবার আমরা এই দুটো হরমোন এবং এই যে 2-3টে কাজের কথা আমি বললাম সেটা বাদ দিয়ে বাদ বাকি পুরো এন্ডোক্রিন সিস্টেমটাকে এবার আমাদের করতে হবে। তার মানে কি? তার মানে যে সমস্ত শারীরবৃত্তীয় কাজ শরীরে ঘটে সমস্ত কিছু এবার যে কন্ট্রোল করবে, আমরা সেই হরমোনগুলোর কথায় আসব, ঠিক আছে? তাহলে অ্যাডিনোহাইপোফাইসিস থেকে
অনেক হরমোন ক্ষরণ হয়, আমাকে এই পাশে লিখতে হবে। এবং তার আগে বলতে হবে ট্রফিক হরমোনের কথা। ট্রফিক হরমোনের কথা কিন্তু আমি আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি কেন ট্রফিক হরমোন। আর ট্রফিক হরমোন কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? তারা হচ্ছে রিলিজিং হরমোন বা রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টর এখান থেকেই রিলিজ হবে এবং তারপরে একইভাবে এর আগের বার যে বললাম এই পাথওয়ে দিয়ে এসে পৌঁছাবে অ্যান্টেরিয়র লোবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে। তাহলে আমি আরেকবার ড্র করছি, সেখানে আমরা খালি এই অ্যান্টেরিয়র পিটুইটারি সম্পর্কে জানবো, সেই জন্য আমি পোস্টেরিয়র পার্টটা ড্র করব না। এবার হাইপোথ্যালামাস, পিটুইটারি, হাইপোথ্যালামাস থেকে এই পাশে যে হরমোনগুলোর নাম আমি লিখব তারা হবে রিলিজিং হরমোন বা রিলিজিং ফ্যাক্টর। আর এই পাশে আমি লিখব ট্রফিক হরমোনদের নাম। এই পাশে রিলিজিং হরমোন আর এই পাশে ট্রফিক হরমোন। রেস্ট অফ দ্য ব্রেনের বাকি অংশটা যেরকম আমরা প্রথমে দেখলাম। এবার যেটা রিলিজিং হরমোন, সেই রিলিজিং হরমোন কিভাবে নিউরনের কোষদেহ থেকে এসে পৌঁছচ্ছে সেই পথটা তো তোমাদের ক্লিয়ার এখন আশা করি। তাহলে রিলিজিং ফ্যাক্টর, মনে করো এটা হচ্ছে সেই ট্র্যাক্টের পথটা যার মাধ্যমে নিউরন থেকে নিউরনের মাধ্যমে নিউরনের সেই লম্বা অ্যাক্সেন্টার মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে এসে পৌঁছচ্ছে এই এন্ডোক্রাইন সিক্রেশন, নিউরোসিক্রেশনগুলো বা এন্ডোক্রাইন হরমোনগুলো। পোস্টেরিয়র পার্ট আর অ্যান্টেরিয়র পার্টটা আমি আলাদা করে দিচ্ছি। প্রথম যে এখানে কিছু কোষ থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে কিছু কোষ থাকে, পার্টিকুলার কিছু আলাদা আলাদা কোষ থাকে। প্রথম যে কোষটা তার নাম হলো থাইরোট্রফস। তাহলে এই কোষটা হলো থাইরোট্রফস। তাহলে থাইরোট্রফসের ওপর যে রিলিজিং হরমোনটা কাজ করবে তার নাম থাইরোট্রফিন, থাইরোট্রফিক রিলিজিং হরমোন। তাহলে থাইরোট্রফিক রিলিজিং হরমোন থাইরোট্রফ এই কোষগুলোর ওপর এসে কাজ করছে। তখন থাইরোট্রফিক কোষগুলো কি রিলিজ করছে? থাইরোট্রফ কোষগুলো রিলিজ করছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বাকিটা তোমাদের জানা। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবার থাইরয়েড গ্রন্থিতে গিয়ে থাইরয়েড হরমোন ক্ষরণ করতে স্টিমুলেট করবে। নেক্সট যে কোষটার নাম লিখব সেই কোষগুলোর নাম হলো সোমাটোট্রফস। এই সোমাটোট্রফ কোষগুলোর ওপর যে রিলিজিং হরমোনটা এসে কাজ করবে তার নাম গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। পুরোটা আমি আর লিখছি না, তোমাদেরও দেখতে অসুবিধা হতে পারে। একটা লিখে দিয়েছি দেখো, থাইরোট্রফিক রিলিজিং হরমোনের মতনই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বা রিলিজিং ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এই গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সোমাটোট্রফ কোষগুলোর ওপর গিয়ে এই কোষগুলোকে স্টিমুলেট করলো এবং এই কোষগুলো তখন যে হরমোন ক্ষরণ করলো তার নাম গ্রোথ হরমোন। তাহলে এই গ্রোথ হরমোন যে ট্রফিক হরমোনটা রয়েছে সেই গ্রোথ হরমোনের কাজ কি এটাও তোমাদের অজানা নয়। গ্রোথ হরমোন তো হচ্ছে STHO বলা হয় এটাকে, সোমাটোট্রফিক হরমোন, যেটা ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে মেটাবলিজমটাকে বাড়িয়ে দেবে।
এই গ্রোথ হরমোনের যদি কম বেশি ক্ষরণ হয় তাহলে তো শরীরে অস্বাভাবিকত্ব বা বিভিন্ন রোগ দেখা যায়, মনে আছে আশা করি। যদি কম ক্ষরণ হয় তাহলে ডোয়ার্ফিজম হয়, বামনত্ব। আর যদি গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় তাহলে হচ্ছে তো অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালিও বলা হয়। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট একটা কোষের নাম লিখছি, কিছু কোষের নাম লিখছি, তারা হলো কর্টিকোট্রফস। ওকে, কর্টিকোট্রফস। দেখো, এই কর্টিকোট্রফস কোষগুলোর নাম শুনে নামকরণটা এমনভাবেই করা হয় যাতে তাদের কাজ বুঝতে সুবিধা হয়। কর্টিকোট্রফস অবশ্যই কর্টিসলের সঙ্গে রিলেটেড মনে হচ্ছে, তাই না? তাহলে এই কর্টিকোট্রফের উপরে যে রিলিজিং হরমোনটা কাজ করবে তার নাম কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন। ঠিক আছে, তাহলে কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন গিয়ে কর্টিকোট্রফের উপর কাজ করবে এবং কর্টিকোট্রফ কোথায় চলে যাবে? এসিটিএইচ ক্ষরণ করতে লেগে পড়বে, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এসিটিএইচ হলো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, যে গিয়ে অ্যাড্রিনালের উপর, অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে কর্টিসল ক্ষরণ করার জন্য অ্যাড্রিনালকে স্টিমুলেট করবে। এটা মনে পড়ছে তোমাদের? এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এটারও যদি বেশি ক্ষরণ হয়ে যায় তাহলেও তো একটা অ্যাবনর্মালিটি হয়ে যায় শরীরে, কুশিং সিনড্রোম বলা হয়। বেশি ক্ষরণ হলে, এসিটিএইচে বেশি ক্ষরণ হলে যে শরীরের অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে কুশিং সিনড্রোম বলা হয়। এখান থেকে শর্ট ব্রড দু ধরনেরই প্রশ্ন কিন্তু এসে থাকে। তাহলে তিন ধরনের কোষের নাম তোমরা পেলে। এখানে দেখবে তোমাদের টেক্সট বইতে ইনহিবিটিং হরমোন আছে কিছু, যেমন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আছে, তেমনি এখান থেকে কিন্তু গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোনও, যেটার আরেকটা নাম সোমাটোস্ট্যাটিন, সেটাও ক্ষরিত হয়, যেটা আবার এই জিএইচ এর ক্ষরণকে বাধা দান করে। মনে পড়ছে আশা করি? নেগেটিভ? ওকে, ফাইন। এরপরে আমরা যে কোষটির নাম লিখব সেটি হলো গোনাডোট্রফস। এই গোনাডোট্রফস কোষগুলির ওপরে যেই রিলিজিং হরমোন কাজ করবে তার নাম গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এবং এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন গোনাডোট্রফকে দিয়ে তখন যে হরমোন ক্ষরণ করাবে সেটা হলো এফএসএইচ অ্যাজ ওয়েল অ্যাজ এলএইচ। ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হবে এবং এলএইচ বা লিউটিনাইজিং হরমোনও তখন ক্ষরণ হবে, বা এই দুটো ক্ষরণ হতে স্টিমুলেটেড হবে গোনাডোট্রফগুলো। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে ডিম্বাশয়ে গিয়ে, ওভারিতে গিয়ে ইস্ট্রোজেন ক্ষরণ করাবে। ইস্ট্রোজেন ক্ষরণ করতে ওভারিকে স্টিমুলেট করবে, ওকে অর্ডার দেবে। এই এফএসএইচই কিন্তু সেই হরমোনটা যেটি কিন্তু আসলে অ্যাকচুয়ালি ওই ডিম্বাণুর তৈরিতে ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টের জন্য দায়ী, মূল যে দায়ী হরমোন সেটা হচ্ছে এই এফএসএইচ হরমোন। ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম হাফটাতে কিন্তু এই ওভারিকে বেশি বেশি করে ইস্ট্রোজেন ক্ষরণ করাতে উদ্দীপিত করবে এই এফএসএইচ হরমোন। ঠিক আছে, আরও একটা জিনিস তোমরা জেনে রাখতে পারো, এই এফএসএইচ হরমোন কিন্তু ফিমেলের দেহে যেমন ক্ষরিত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ মেন মানে পুরুষের দেহেও কিন্তু এফএসএইচ হরমোন ক্ষরিত হয়। পুরুষদের দেহে এফএসএইচ হরমোনের কাজ কি? স্পার্ম প্রোডাকশনকে উদ্দীপিত করা, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া সেটাকে স্টিমুলেট করে স্পার্ম প্রোডাকশন করাবে হচ্ছে এফএসএইচ হরমোন। ঠিক আছে, তাহলে এলএইচ লিউটিনাইজিং হরমোন, এর কাজ কি? লিউটিনাইজিং হরমোন হচ্ছে, লিউটিনাইজিং কথাটার মানে হচ্ছে ইয়েলোইং, হ্যাঁ, হলুদ করা। কাকে হলুদ করবে? একটু পড়েছিলাম আগের ক্লাসে আমরা, সেটা হলো যে ডিম্বাশয়ের পরিণত যে গ্রাফিয়ান ফলিকেল থাকবে, সেই গ্রাফিয়ান ফলিকেল থেকে যেই ডিম্বাণুটা বেরিয়ে চলে যাবে তখন পিত্তগ্রন্থি, কর্পাস লিউটিয়াম তৈরি হবে। আর এই পিত্তগ্রন্থির গঠনে এই এলএইচের ভূমিকা আছে। এলএইচ কিন্তু পিত্তগ্রন্থি গঠন করবে এবং এটা কিন্তু ওভিউলেশনের জন্য মুখ্য জিনিস এই এলএইচ হরমোনটা। ওভিউলেশন অর্থাৎ ডিম্বাণু যে নিঃসরণ হবে তার জন্য মূল দায়ী এলএইচ, এবং তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ পিত্তগ্রন্থিও তৈরি করবে এবং পিত্তগ্রন্থি থেকে কিন্তু প্রোজেস্টেরন হরমোনকে ক্ষরণ করার, প্রোজেস্টেরনের যে মাত্রাটা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে এলএইচ হরমোন। আর যে কোষটার কথা বলা বাকি রইল তারা হলো ল্যাক্টোফেরোটিক
ল্যাক্টোট্রপস। এই ল্যাক্টোট্রপস কোষগুলির ওপর যে রিলিজিং হরমোন কাজ করবে তার নাম প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। ওকে, তার নাম হলো প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, যে গিয়ে এই ল্যাক্টোট্রপস কোষগুলোর ওপর কাজ করবে, এই কোষগুলোকে উদ্দীপিত করবে। এই ল্যাক্টোট্রপস কোষগুলো তখন রিলিজ করবে প্রোল্যাক্টিন, ক্ষরণ করবে। তাহলে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন ল্যাক্টোট্রপকে কিন্তু প্রোল্যাক্টিন ক্ষরণে, মানে ল্যাক্টোট্রপ মানে অগ্রপিটুইটারি এই ল্যাক্টোট্রপস কোষগুলোকে প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ করতে উদ্দীপিত করবে। প্রোল্যাক্টিন হরমোনকে তোমরা হয়তো লিউটোট্রফিক হরমোন LTH নামেও চেনো। LTH হরমোন তোমাদের বইতে পাবে। এটা কি করবে? এটা অবশ্যই মিল্ক সিনথেসিসটাকে, মানে মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করবে এবং মেইন ভূমিকা শুধুমাত্র এরই আছে মিল্ক প্রোডাকশনের জন্য। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। রিলিজিং হরমোনের নামগুলো পুরোটা লিখে নিয়ে দেখো। থাইরোট্রফিন রিলিজিং হরমোন, থাইরোট্রফের উপর কাজ করে TSH ক্ষরণ করবে। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সোমাটোট্রফ এর উপর কাজ করবে, গ্রোথ হরমোন রিলিজ করবে। কর্টিকোট্রফ রিলিজিং হরমোন, কর্টিকোট্রফের উপর কাজ করে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করবে, ACTH এর হরমোনের ক্ষরণ করবে। GRH বা গোনাডোট্রফ রিলিজিং হরমোন গোনাডোট্রফের উপর কাজ করবে, FSH এবং LH সিক্রেট করবে। PRH প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন ল্যাক্টোট্রফের উপর কাজ করে প্রোল্যাক্টিন রিলিজ করবে। এইভাবে অগ্রপিটুইটারির থেকে বিভিন্ন ট্রফিক হরমোন বিভিন্ন রিলিজিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পুরো এন্ডোক্রিন সিস্টেমটা, দেহের প্রায় পুরো এন্ডোক্রিন সিস্টেমটারই ক্ষরণগুলোকে রেগুলেট করবে। এবং এইভাবে আমরা দেখলাম যে হরমোন দেহের ভেতরে একটা সমন্বয় সাধন করছে। এই জন্য হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার, কেমিক্যাল কোঅর্ডিনেটর এইসব নাম দিয়ে দেওয়া হয়ে থাকে। ওকে।